পশ্চিমবাংলায় একটা আমরা গর্ব করতাম যে এখানে বুদ্ধিজীবী বলে একটা শ্রেণী আছে, আজকে সব তৃণভোজী হয়ে গেছে। দু একটা ব্যতিক্রম নিশ্চয়ই আছে। তারা কোথায়? তারা কোনো প্রতিবাদ করবে না। সেই সময় সুব্রত মুখার্জি এরকম গল্পও করেছে যে মমতা ব্যানার্জি কাউন্সিলর হতে চায়। আদিত্য, এই মুখ্যমন্ত্রীকে, এই যে মমতাকে যদি আমি কাউন্সিলর করি আমার মান সম্মান যাবে, এই কথা বলে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, মমতা কথা দিয়েছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কথা রাখে না। মমতাও যখন কথা রাখলো না, সেদিনই কি আপনারা বুঝতে পারলেন এই মুখ্যমন্ত্রীর আসল চেহারা, আসল রূপ? মাননীয় নাকি ভাষা আন্দোলন করবেন। আরে নিজে আগে ভালোভাবে কথা বলতে শিখুন। যখন কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে মিলে লড়াই আন্দোলন করলো এবং ভোটে দাঁড়ালো, আমরাও কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রীকে জেতাবার জন্য উঠে পড়লাম। এই মমতা ব্যানার্জি কিন্তু একদম মানে নিচের তলার যে মানুষ, তাদেরকে মানুষ মনে করেন না। আপনাদের সবসময় দুজনকে একত্রে দেখা যায়। আপনারা দুজনে দিল্লিতে ছুটে যান, আপনারা দুজনে আইনজীবী চেম্বারে ছুটে যান, কর্মচারীদের আবেদন করেন চাঁদা তোলার জন্য। আপনাদের দুজনের বন্ধুত্বটা কখন থেকে শুরু হয়েছে? আমার কয়েক বছর পরে মলয় জয়েন করলো, আমার কাছে খবর এলো। তা আমি তো তককে আছি, ওকে ধরলাম, ধরে একদম ছেলে ধরা যা করে কনফেডারেশনের সদস্য করে নিল। আমি এর আগে জ্যোতি বসুর সঙ্গে একবার দেখা করার সুযোগ পেয়েছি, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে অনেকবার দেখা করেছি। তারা কিন্তু আমরা গেলে বয়সে যতই ছোট হোক যাই হোক তারা আপনি বলতেন। অসীম দাশগুপ্ত মাননীয় শিক্ষক মশাই বলতেন। তা আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তুই তোকারি করছেন, আমার খুব গায়ে লেগেছে। এই যে সারাদিন এসব করেন, বাড়িতে কেউ কিছু বলে না? মানে আপনার স্ত্রী, মেয়ে, কন্যা, তারা কিভাবে রিয়াক্ট করেন? আমি আমার স্ত্রীকে বলেছিলাম, দেখো আমার আর মলয়ের বিরুদ্ধে এরকম মামলা কিন্তু হয়েছে, সিএমও করেছে। আমার স্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে মহামান্য রাজ্যপালকে একটা চিঠি দিয়েছিল এবং তাতে লিখেছিল, আমি বিশ্বাস করি না যে এরা এই কাজ করতে পারে, কিন্তু উপযুক্ত তদন্ত হোক। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। শারদীয়ার আড্ডায় আজ এমন দুই ব্যক্তিত্বকে নিয়ে আমি হাজির হয়েছি যাদের লড়াই আমাকে ভীষণ মাত্রায় ইন্সপায়ার করে। 2016 সালের স্যাটের প্রথম রেজাল্ট বেরায় ডিএ মামলা কেন্দ্র করে, আর আজকে 2025, 9-10 বছর ধরে আইন আদালত জুতোর শোল খসিয়ে ফেলা দুই ব্যক্তি এখন আমার সঙ্গে, যারা রাজ্য সরকারের বিপক্ষে ডিএ নিয়ে, শুধু ডিএ নয় অনেক বিষয় নিয়েই প্রথম থেকে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। আর ব্যতিক্রমী এক আড্ডায় আমার সঙ্গে মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল কুমার মিত্র। প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত, শারদীয়া শুভেচ্ছা। পুজোর পরে ডিএ মামলার রায় আমরা প্রত্যাশা করছি, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হলো আপনাদের একটা লড়াই। এই লড়াইটা আমাদের মতো অনেককে ইন্সপায়ার করে। আজকে একটা প্রথম প্রশ্ন যেটা নিয়ে শুরু করতে চাইছি, যে আপনাদের সবসময় দুজনকে একত্রে দেখা যায়। আপনারা দুজনে দিল্লিতে ছুটে যান, আপনারা দুজনে আইনজীবী চেম্বারে ছুটে যান, কর্মচারীদের আবেদন করেন চাঁদা তোলার জন্য। আপনাদের দুজনের বন্ধুত্বটা কখন থেকে শুরু হয়েছিল? দেখুন, আমি চাকরিতে জয়েন করি 1983 সালে। তখন আমি একটি কলেজের জিএস এবং আমি সবে সেকেন্ড ইয়ারে পড়ছি। তা সেদিনই আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএনটিইউসিতে যোগ দিই এবং তার পরের দিনে আমি প্রথম বক্তব্য রাখি। এবং সেটাও খুব একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমি তো কিছু চিনি না। তা আমাকে সমর চৌধুরী ছিলেন আমাদের, উনি এখন নেই আমাদের মধ্যে, প্রয়াত হয়েছেন। তো ওনার কাছে ওই কনফেডারেশনের সব লোকেরা নিয়ে গেল, নিয়ে গিয়ে উনি একটা আমাকে লিখিত দিলেন, দিয়ে বললেন বক্তব্য রাখতে পারো, ছাত্র রাজনীতি করো তো? তা আমি বললাম হ্যাঁ। বললো এইটা ভালো করে তৈরি হয়ে আসবে, কালকে বক্তব্য রাখতে হবে। তা আমার অফিসের দ্বিতীয় দিন, তা 1:30 থেকে হবে। তা আমাকে নিয়ে গিয়ে এক ভদ্রলোকের পাশে আমাকে দাঁড় করিয়ে দিল এবং বলে দিল যে এমনভাবে দাঁড়াবে যেন ভদ্রলোক উঠতে না পারে। ধুতি পাঞ্জাবি পরা, সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরা এক সৌম্য দর্শন ভদ্রলোক। প্রথম দর্শনেই ভদ্রলোককে বেশ মানে সম্ভ্রম জাগবে। তা আমি তো বক্তব্য রাখতে শুরু করলাম, কিচ্ছু জানি না। প্রথম বক্তব্য রাখছে রাইটার্স বিল্ডিংসে। তা আমাকে যা ওই লিখিত দিয়েছে সেটাই আমি তৈরি হয়ে এসেছি। এবার বন্ধুগণ বলে দু একটা শব্দ বলেছি, দেখি সব লোক উঠে রে করে তেড়ে এসেছে, মানে এই মারে সেই মারে অবস্থা। তা তখন দেখি ভদ্রলোক এরকম হাতটা করলেন, করতেই দেখলাম সব জাদু মন্ত্রের মতো সবাই চলে গেল এবং সিটে বসে পড়লো এবং আমি একদম 1 ঘন্টা দীর্ঘ বক্তব্য রাখলাম। তা আমি তারপরে চা খাচ্ছি আমরা। তা আমি বললাম ভদ্রলোক খুব ভালো এবং ওই এতে দাপটও খুব ভীষণ।
তা আমার যারা সঙ্গী সাথী মানে তারাও তো সদ্য পরিচিত, একদিনের পরিচিত, তো তারা বলছে ওই ভদ্রলোক কে জানিস? আমি বললাম কে? না উনি অজয় মুখার্জি, উনি হচ্ছেন কোঅর্ডিনেশন কমিটির সর্বোচ্চ নেতা এবং ওনার বিরাট দাপট। তাহলে তো উনি তো আমাকে বক্তব্য রাখতে দিলেন, বাকি তো সবাই এসে বলল না। আসলে আমরা এই চালটাই চেলেছিলাম যে তুমি সদ্য এসেছো, ছাত্র পরিষদ করার ছেলে, একদম অল্প বয়সী, তা তোমাকে অজয়বাবুর ঘরে তুমি বক্তব্য রাখতে গিয়ে হেকেল হচ্ছ অজয়বাবুর সামনে, এটা ওনার সম্মানের পক্ষে খুব হানিকর, এই জন্য তোমাকে বক্তব্য রাখতে দিয়েছে। এই LNLR-এ এটাই আমাদের INTUC-র বা কনফেডারেশনের প্রথম বক্তব্য। তারপর থেকে সংগঠন করি এবং তখন রাইটার্স বিল্ডিংসে আমার একটা অন্য নামও হয়ে গেছে, ছেলে ধরা। মানে যখনই শুনি PSC থেকে কোনো ছেলে এসেছে তার বিভিন্ন খবরাখবর সংগ্রহ করি, যে তার রাজনৈতিক পরিচয় কি, ছাত্র পরিষদ করতো কি না, ইত্যাদি ইত্যাদি। তা এমন সময় আমার কয়েক বছর পরে মলয় জয়েন করলো, আমার কাছে খবর এলো। তা আমি তো তককে তককে আছি, ওকে ধরলাম, ধরে একদম ছেলে ধরা যা করে কনফেডারেশনের সদস্য করে নিলাম। তারপরে দেখলাম ও খুব সুন্দর পোস্টারিং করে, হাতের লেখা ভালো এবং কনসেপ্ট আছে, তা ওকে কাজে লাগাতে শুরু করলাম। তারপরে ওর যোগ্যতা আছে, স্বাভাবিক যোগ্যতা থাকলে যদি সুযোগ পায় তাহলে সে তো হবে, এবং ও এগোলো। এবং আমি আর ও তখন থেকেই কিন্তু একটা জুটি হিসেবে আমরা কাজ করে আসছি এবং আজ পর্যন্ত আমাদের মতবিরোধ হয়নি, এটা বললে ভুল বলা হবে, কিন্তু সেটা নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দাগ কাটেনি। কারণটা হচ্ছে মতবিরোধ হলে আমি বলেছি না এটা ঠিক, ও বলেছে না এটা ঠিক নয়, তারপর দুজনে বসে একসময় বলেছি না আমি বড়, আমি যেটা বলছি, আমি তোকে এনেছি, এটা মানতে হবে। তা ও তারপর ভেবেছে না, ও বলল, কিন্তু আমরা শেষ যেটা সেটা কিন্তু আমরা একসঙ্গে মিলেমিশে দুজনের মত নিয়েই কাজ করেছি এবং আজ পর্যন্ত এই যে সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু কোনো চিড় ধরেনি। তা যার ফলে আগামী দিনেও আমরা একসাথেই লড়াইটা জারি রাখব। এবং এই জুটি হওয়ার ফলে একটা সুবিধে যেটা হয়েছে, যে একক নেতৃত্ব থাকলে বা এককভাবে কোনো একটা কাজ করলে যে পরিশ্রমটা এসে পড়ে, সেইটা যদি যৌথ নেতৃত্ব থাকে এবং যদি একজন এমন বিশ্বাস করার মতো সহযোগী থাকে, তখন কিন্তু অনেক কাজ হালকা হয়ে যায়। যেমন ধরো এই মামলা চলছে, এই ও শামীমের কাছে গিয়ে ছুটে গিয়ে দৌড়ে সেখানে আলোচনা করে, এই যে আমরা রিটিন নোটটা দিয়েছি 11 পাতা, তো এই রিটিন নোটটায় ও গেছে শামীমের কাছে, ওখানে বসে গোপা ও শামীম মিলে একটা প্রাথমিক খসড়া তৈরি করেছে, সেটা আমি যাইনি। তা আবার এটা যখন বিকাশবাবুর কাছে গেছে, তা আমি বিকাশবাবুকে বলেছি, তার সঙ্গে কথা বলেছি। আবার রহিব রোম সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, তার সঙ্গে কথা বলেছি, গতকালও কথা হয়েছে, গত পরশু কথা হয়েছে। এই যে দায়িত্বটা ভাগ করে নেওয়া, যার ফলে আমাদের কাজটা অনেক এগিয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দুজনেরই কিন্তু লক্ষ্য কোনো বিখ্যাত হব বা কোনো নেতা হব বা কোনো পদাধিকারী হব তা না। আমাদের একটাই লক্ষ্য, যে শ্রমিক কর্মচারী শ্রেণীর বিরুদ্ধে সরকার যখন ভূমিকা নেবে তখন তার বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। বাম সরকার যখন ছিল তখন আমাদের দুজনকে কিন্তু বাম বিরোধী হিসেবে সংবাদ মাধ্যম চিহ্নিত করে দিয়েছিল। আবার তৃণমূল সরকার যখন এলো, এখন মমতা বিরোধী বা তৃণমূল বিরোধী বলে আমাদের চিহ্নিত করে দেওয়া হয়। কিন্তু আমরা আক্ষরিক অর্থে ট্রেড ইউনিয়নের যে সংস্কৃতি, অর্থাৎ যেখানে শ্রমিক কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন, আক্রমণকারী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় যাই হোক, তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক, লড়াইটা কিন্তু তার বিরুদ্ধে থাকবে। পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার বাবা বা আমার পৈতৃক সূত্রে ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল, উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু সেই স্নেহের জায়গাটা আমরা যে বাম আমলে লড়াই করেছি এবং তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, সেই লড়াইয়ে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। অর্থাৎ আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা হচ্ছে শ্রমিক কর্মচারী ছাত্র যুব সাধারণ মানুষের পক্ষে। এই মানুষের বিপক্ষে যারাই যাবে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। এই যে লড়াইয়ের কথা বললো, এই আপনারা দুজন জুটিতে লুটি মানে এই লড়াই করছেন, এটা আপনাকে কতটা ইন্সপায়ার করে শ্যামলবাবু, মানে শ্যামলবাবুর সঙ্গে আপনার এই দীর্ঘ সম্পর্ক কতটা আপনাকে ইন্সপায়ার করে যে শ্যামল পাশে আছে, চলো লড়াই করি, একটা দায়িত্ব আপনার কাঁধে এসেও পড়েছে এবং আপনাদের অসংখ্য কর্মীর দায়িত্ব
বকলমে তো আপনাদের উপরেই, এটা আলাদা প্রেশার হিসাবে কাজ করেন নাকি আপনি আপনার সহযোদ্ধাকে দেখে শেখেন, ইন্সপায়ার হন? না, দেখুন, ব্যাপারটা হলো যে আমি যখন পিএসসিতে চাকরি পাই, আমি 88 সাল, তার বহু আগে শ্যামল চাকরি পেয়েছে। আমি যখন নিয়োগ পাই তখন আমি দেখেছি যে যেহেতু ছাত্র পরিষদ করার স্বাভাবিক নিয়মে তখন কোঅর্ডিনেশন কমিটি তো অন্তর্ভুক্ত হব না, কিন্তু সে সময় যে খুব বেশি ফেডারেশনের যে শক্তি ছিল তাও না, কিন্তু অনেকগুলো ফেডারেশন ছিল, সব নামে নামে ফেডারেশন ছিল। আমি নামগুলো আজকে বলছি না। আমি দেখলাম যে আইএনটিইউসি অনুমোদিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলে একটা সংগঠন আছে। কারণ আমি তো সেই সময় জানি যে আইএনটিইউসি হচ্ছে শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন। আমরা ট্রেড ইউনিয়ন করতে পারি, আমরা কিন্তু খোদ সরকারি কর্মচারী সংগঠন করতে পারি না। এটা আমাদের যে সার্ভিস রুলের পরিপন্থী। তা সেক্ষেত্রে আমি যেই ডিপার্টমেন্টে জয়েন করেছিলাম, শ্যামল কিন্তু সেই ডিপার্টমেন্টেই জয়েন করেছিল। শ্যামল আর আমি একই বয়সী, একসঙ্গেই মাধ্যমিক দিয়েছি। ও যেহেতু সিঙ্গুরে থাকে আর আমি সোদপুরে থাকি। তারপর থেকে আমি ওই যে কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে মেম্বারশিপ নিলাম, আজ পর্যন্ত সেক্ষেত্রে এই লড়াই আন্দোলনে সামিল হয়েছি। এবং একটা কথা ঠিক, দেখুন, অনেক বন্ধুত্বই থাকে, দুজনের মানসিকতায় যদি মিলে যায় তাকে চির ধরানো কিন্তু খুব মুশকিল। শ্যামল আর আমি একই বয়সী, ও কিন্তু অনেক উচ্চ পদে জয়েন্ট সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছে, তো ভাবাই যায় না। আমি কিন্তু বহু নিচে, আমি একজন ওএসডি হিসাবে রিটায়ার করেছি। আমার ডিউরেশনটা বেশি ছিল না, আমি যেহেতু বেশি বয়সে চাকরি পেয়েছি। কিন্তু ওই যে 30 বছর চাকরি করেছি, তাতে আমি সংগঠনের প্রতি অনেকটাই আমি লেবার দিয়েছি বলতে পারেন। যে তাতে আমি অল্প বয়সেই আমি একদম সেক্রেটারি হয়ে গেছিলাম, যে ক্ষেত্রে কিন্তু শ্যামল তখনও কিন্তু হয়নি কিছু, কেন্দ্রীয় কমিটির কিছু হয়নি, আমি কিন্তু হয়ে গেছিলাম। তার জন্য কিন্তু শ্যামল যে আমার উপর বিরূপ ধারণা করেছে যে মলয় আমার থেকে অনেক পরে জয়েন করলো, একজন সেক্রেটারি হয়ে গেল কেন্দ্রীয় নেতৃত্বের, আমি তো সেই পর্যায়েও এখনও আসিনি। কিন্তু সেজন্য আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়নি। এবার দেখুন, মানুষ তো খুব অল্প সময়ের জন্য আসে। এই সেদিনকে চাকরি জয়েন করেছি, আজকে 5 বছর হয়ে গেল, অবসর নিয়ে নিয়েছি। এখন আমি স্বামী বিবেকানন্দর কথা বলিনি, কিন্তু স্বামীগত আদর্শ তো আমাদের মধ্যে আছে। তারা বলতো যে জীবনে একটা দাগ রেখে যাও। আমাদের লক্ষ্য ছিল যে বামফ্রন্টের আমলে আমরা কিন্তু বঞ্চনা যে ছিল এর মধ্যে কোনো কিন্তু নেই, সেই বঞ্চনাটাকে আমরা অনেক বড় বঞ্চনা কিন্তু মনে করেছিলাম। ওই বঞ্চনাটাকে কিন্তু আন্দোলন করেছি, আমরা প্রচুর আন্দোলন করেছি, বিভিন্ন সংগঠন নিয়ে আন্দোলন করেছি। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এবং সেটা এখন আমরা উপলব্ধি করতে পারছি যে কোঅর্ডিনেশন কমিটি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমাদের বাধা দিয়েছে, কিন্তু প্রশাসন আমাদের বিন্দুমাত্র ডিস্টার্ব করেনি। এটা কিন্তু সত্যি কথা। মহাকরণের অভ্যন্তরে 144 ধারা আছে, তবুও কিন্তু আমাদের আন্দোলন তারা মেনে নিয়েছে। এবং সত্যি কথা বলতে কি, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডিএ বলুন, পে কমিশন বলুন, বিভিন্ন দাবি কিন্তু আমরা বলবো না, সেই সময় মহাকরণের অভ্যন্তরে যে সকল কর্মচারী সংগঠন ছিল একত্রে লড়াই করেছি, একসঙ্গে অনেক দাবি কিন্তু আমরা ছিনিয়ে আনতে পেরেছি। তারপরে দেখুন, যখন তৃণমূল সরকার, যেহেতু আমরা আইএনটিইউসি অনুমোদিত কিন্তু কংগ্রেস সমর্থিত, এটা বলতে আমরা কংগ্রেসের মাইন্ডের, স্বাভাবিকভাবে যখন কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে মিলে লড়াই আন্দোলন করলো এবং ভোটে দাঁড়ালো, এটা তো নিয়মই। আমরাও কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রীকে জেতাবার জন্য উঠে পড়ে লাগলাম, এর মধ্যে কোনো কিন্তু নেই। এবং আমাদের যে 177-এর বি আচার্য জগদীশচন্দ্র বোস রোড, যেখানে মাননীয় সুব্রত মুখার্জি প্রেসিডেন্ট ছিল, সেইখানেই আমাদের কিন্তু আইএনটিইউসির কেন্দ্রীয় অফিস। এবং আমি তখন গল্প শুনেছি, আমাদের যে পূর্বসূরি ছিল যিনি বলতেন যে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি এখানে প্রায় আসতো, এই কারণে আসতো কারণ তিনি মহিলা আইএনটিইউসির একজন নেত্রী ছিল। আমাদের ঘরে আসতো, আমাদের যে সেই সময় জেনারেল সেক্রেটারি ছিল সুবিমল আদিত্য, তার কাছে এসে বলতো, আদিত্যদা মুড়ি চপ আনান, খাবো, এরকম কথাও বলতো। এবং
আমি গল্প শুনেছি, শ্যামলও হয়তো জানে, ওই ওই যে 1984 সালে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় সুব্রত মুখার্জি এরকম গল্পও করেছে যে মমতা ব্যানার্জি কাউন্সিলর হতে চায়। আদিত্য, এই মুখ্যমন্ত্রীকে, এই যে মমতাকে যদি আমি কাউন্সিলর করি আমার মান সম্মান যাবে, এই কথা বলেছে যে মান সম্মান যাবে। কিন্তু ওই যে 84 সালে তার আগে সোমনাথ চট্টোপাধ্যায়ের এগেনস্টে কেউ দাঁড়াতে চাইছিল না কংগ্রেসের। হঠাৎ করে বলল, কি রে তুই দাঁড়াবি? হ্যাঁ দাঁড়াবো। তারপরে ইতিহাস কেন জিতলো সেটা তো সবাই জানে। এবং সেই সময় যখন দাঁড়ালো তখন কিন্তু প্রচারে কেউ যাওয়ার মতো লোকজন ছিল না। আমাদের কিন্তু এই কনফেডারেশনের যে নেতৃত্ব তারা কিন্তু সুব্রত মুখার্জি সেই সময় দেখলো আমরা সরকারি কর্মচারী, তারা একদম রাজনৈতিকভাবে করছে। তখন তিনি বলল যে দেখ তোরা সরকারি কর্মচারী, অতএব আমার সঙ্গে দিল্লি চল, আমি এই আইএনটিইউসি অনুমোদিত কনফেডারেশন তোদেরকে একদম এনে দেবো, এফিলিয়েশন এনে দেবো। আমাদের কিন্তু কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিন্তু একদম খোদ আইএনটিইউসি, নট এ WBNTUC, ওয়েস্ট বেঙ্গল লবি না, আমাদের ওখানে লেভি দিতে হয়, আমাদের বেঙ্গল লেভিও দিতে হয়। এই পরিপ্রেক্ষিতে যখন ছাড়াছাড়ি হয়ে গেল বলতে পারেন, তখন দেখলাম যে আমাদের উপর আঘাতটা মারাত্মকভাবে আসছে। আসার একটা কারণও আছে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলো তখন কিন্তু আমাদের সংগঠন 5-5টা কার্ড পেয়েছিল। আমাদের সংগঠনকে বাই নেমে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চিনত। কনফেডারেশন ওখানে ক্ষমতা আসার আগে তো আপনাদের ডেকে বলেছিলেন একদম আমাদের সংগঠন কনফেডারেশন কি আছে, আমরা 5 জন সে সময় জেনারেল সেল ছিল সুব্রত ভট্টাচার্যকেও তিনি চিনতেন। সুব্রতকে একজন পিয়নকে দিয়ে বললো সুব্রত ভট্টাচার্যকে দাঁড়াতে বলো, আমি দেখা করব। আমরা 5 জন সেই সময় ছিলাম। 7:30-8টা বেজে গেছে, তবুও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, কারণ আমরাই তো জিতিয়ে এনেছি, আমরা সেদিনকেই তো 5 জন উপস্থিত ছিলাম। আমাদের ডাকলো, শুধু একটা কথাই বললো, সুব্রত এখন আমি কাজ চাই, কাজ পরে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এটা বলেছিলেন মানে ওই গোপনে একটা ঘরের মধ্যে না, তার চেম্বারে ডেকে মানে আপনারা 5 জন, আমি কয়েক সেকেন্ড মানে 3-4-5 সেকেন্ড হবে। আমি পরে কথা হলো, তখন দেখি আইএস লবিটা দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কথা বলবো। আমরা সঙ্গে সঙ্গে আমরা সেটাকেই ধন্য মনে করেছিলাম। কোনো ফেডারেশনকে ডাকেনি, অনেকে সেই সময় অনেক নেতা ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, কাউকে ডাকেনি, আমাদেরকে ডেকেছিল। তিনি চেয়েছিল যে এই আমাদের সেই ফেডারেশনটা এখন তার সঙ্গে হয়ে কাজ করে। কিন্তু তিনি তো তৃণমূলের, তখন তো তিনি তো আইএনটিইউসির কেউ না। আমাদের কিন্তু সুব্রত মুখার্জি বলেছিল বর্ধমানে যখন কনফারেন্স হয়েছিল যে আমার চেয়ার যদি বদল হয় তোরা কিন্তু বাবা এই আইএনটিইউসিটা ছাড়িস না। এই কথাটা আমার এখনও মনে আছে, বলেছিল। এর মধ্যে কোনো কিন্তু নেই যে আইএনটিইউসির যে এই যে এফিলেটেড পাওয়া যায় না, সরকারি কর্মচারীদের এই এফিলেটেড নিয়ে এসছি, মানে সেটা ভাবতে পারবি না তোরা। এটাকে নিয়ে তোরা লড়াই আন্দোলন, দুর্বল হোক তবু এটাকে ছাড়বি না। আমরা কিন্তু এখন দুর্বল থেকে দুর্বলতর হয়েছি। এই কারণে হয়েছি, প্রথমত হচ্ছে দেখুন কর্মচারী সমাজের মধ্যে একটা তো নিজের ইন্টারেস্ট গ্রো করে, তখন ভাবে যে এই কনফেডারেশন থেকে লাভটা কি, আমরা যদি ওই তৃণমূলপন্থীতে চলে যাই, আমাদের পোস্টিং, আমাদের যে এই লোড ফোন অনেক সুবিধা আছে সেগুলো পাওয়া যাবে। এবং মুখ্যমন্ত্রী এসে সব থেকে যেই জিনিসটা করলো সেটা হচ্ছে মানে অবসর নেওয়ার পর থেকেই রিএমপ্লয়মেন্ট, একটা গ্রুপটিকে পর্যন্ত রিএমপ্লয়মেন্ট দিচ্ছে। এই রিএমপ্লয়মেন্ট দেখুন, আমি রিটায়ার করলাম 60 বছর বয়সে, তারপরে যদি 5 বছর 7 বছর 10 বছর রিএমপ্লয়মেন্ট পাই তাহলে আমি কতগুলো টাকা পাবো, এই লোকটা কিন্তু অনেকেই মানে ছেড়ে আসতে পারলো না। তার জন্য কোঅর্ডিনেশন কমিটির কিন্তু বহু নেতা কিন্তু এই রিএমপ্লয়মেন্ট নিয়েছে, আমাদের কিন্তু লোভ দেখিয়েছিল, কিন্তু আমরা সেই দিকে যাইনি। আমরা কি করেছি, আমরা করেছি না আমরা কর্মচারী সমাজের জন্যই লড়াই করব। আমাদের নামে মিথ্যে মামলা দিয়েছে সেটা কর্মচারী সমাজ জানে, সেটা বিস্তৃত করছি না। আমাদের 2 জনকে ভিন জায়গায় বদলি করে দিয়েছে, মানে রাইটার্স থেকে তাড়িয়ে দিয়েছে। কারণ উনি আসার পরে যে কাজটা সব থেকে প্রথমে করেছিল, এই যে দেখুন বাম আমলে যারা উইডো
স্বামী পরিত্যক্তা এই সব মহিলাদের নিয়ে নিচে ক্যান্টিন ছিল, বিশাল ক্যান্টিন, শুকনো খাবারগুলো কিয়স্ক করে দিয়েছিল, তারা 10% কমিশনে সেগুলো বিক্রি করতো। তারা খুবই মানে যখন খাবার বেঁচে যেত আমাকে বলতো, অন্য কেউ যে আমার এই খাবারগুলো বেঁচে গেছে মৌলাদা নিয়ে যাবেন, নাহলে তো আমাদের এগুলো তো কেটে নেবে। হ্যাঁ দাও দাও, আমরা তাদেরকে যথারীতি, হ্যাঁ ওটা বন্ধ করে দে, যথারীতি আমরা সেগুলো অনেক হেল্প করেছি। এখন ঘটনাটা হলো তাদেরকে এক কলমে খোঁচায় তাড়িয়ে দিল, দিয়ে কি করলো, IRCTC-কে ক্যান্টিনটা দিয়ে দিল। শুধু ক্যান্টিন না, 1 নম্বর ব্লকের ফার্স্ট ফ্লোরে একটা রুম দিয়ে দিল, সেখান থেকে খাওয়ার যেত মন্ত্রিসভায়, সেখান থেকে পানীয় জল যেত। এইসব করতে আমরা সেই নিয়ে আন্দোলন করলাম। এই যে আন্দোলন করলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, মমতা কথা দিয়েছিলেন, বা সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কথা রাখে না, মমতাও যখন কথা রাখলো না, সেদিনই কি আপনারা বুঝতে পারলেন এই মুখ্যমন্ত্রীর আসল চেহারা, আসল রূপ, যিনি কথা রাখার ব্যক্তি নন? আসল রূপটা আমরা বুঝতে পারলাম। মমতা, আমি ব্যক্তিগতভাবে চিরকালই রাজনৈতিক নেতাদের সঙ্গে এই ট্রেড ইউনিয়ন গুলিয়ে ফেলার বিরোধী, এবং মলয় জানে যে আমি মহাকরণ সংগ্রাম কমিটির কনভেনার ছিলাম তখন। বাম সরকার, মমতা, সকলেই ভাবছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন। তা তখন ওনার তরফ থেকে একটা প্রস্তাব এলো যে সমস্ত কর্মচারী সংগঠনকে নিয়ে উনি বসবেন, বসে করবেন। তা তখন মহাকরণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সবাই যাবে, এবং স্বাভাবিক যেহেতু আমি আহ্বায়ক, অন্যান্য শরিক সংগঠন দাবি তুলল যে আহ্বায়ককে যেতে হবে। তা আমি বললাম না, কোনো ব্যক্তি, রাজনৈতিক নেতা বা নেত্রীর বাড়িতে ট্রেড ইউনিয়নের আলোচনা করতে, কর্মচারীদের আলোচনা করতে আমি যাব না। এটা যদি কোনো ট্রেড ইউনিয়নের অফিসে হয় বা কোনো নিরপেক্ষ জায়গায় হয় আমি যেতে পারি, এবং সবথেকে বড় কথা যে সেটা কিন্তু একজন ট্রেড ইউনিয়ন নেতা ডাকলে আমরা যাব, কোনো রাজনৈতিক নেতা ডাকলে আমি যাব না। তো সেই সময় অনেক বিতণ্ডা হয়েছিল, অনেকে ভেবেছিলেন আমি অহংকারের প্রকাশ করছি, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে এই মানসিকতাটা আমার ছিল। এবার প্রথম স্ট্রাইক হলো, উনি এসেই 3টে বৈঠক ডেকেছিলেন সমস্ত কর্মচারী সংগঠনকে নিয়ে। তা প্রথম বৈঠকে আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, সেই বৈঠকে আমরা কোনো কথা বলিনি। তা আমরা দেখলাম যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি হচ্ছে, স্তুতির প্রতিযোগিতা চলছে। তা আমরা খুব অস্বাচ্ছন্দ্য বোধ করলাম, আমরা সেদিন কিছু বলিনি। দ্বিতীয় দিনের বৈঠকে সমীর মজুমদার তখন নবপর্যায়ের সংগঠন করতেন, উনি উঠে বললেন যে এরকম রাইটার্স বিল্ডিংস ক্যান্টিন হলটা ভেঙে দেওয়া হচ্ছে, বিধানরা এটা আমাদের উপহার দিয়ে গিয়েছিলেন, এবং এটাকে বলা হতো যে ডালহৌসির কংক্রিটের জঙ্গলে কর্মচারীদের জন্য ফুসফুস, এটা বিধান রায় বলেছিলেন। তা সেইটাকে এরকম ভেঙে দেওয়া হচ্ছে, এ কী ব্যাপার? তা তখন মমতা ব্যানার্জি বলে, না না, আপনি ওই সাংবাদিকদের কথা মুখে ঝাল খেলে হবে, এরকম কোনো ঘটনা ঘটছে না। তা বলে সমিতদাকে দাবড়ে বসিয়ে দিলেন। আমি তখন উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, না ম্যাডাম, সমিতদা যা বলেছে এটা সঠিক, এবং পুরো ক্যান্টিন হল ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে আমাদের যে সভা করার জন্য যে হল ছিল সেটাকে IRCTC-কে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা একটা রেলের কালো তালিকাভুক্ত সংস্থা। শুধু তাই নয়, সেখানে এতগুলো মানুষ তারা কাজ করে, এবং এতগুলো কর্মী, তাদের কর্মসংস্থান শেষ হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন কিছু হচ্ছে না। ঠিক আছে, আমি দেখে নেব, বলে উনি চলে গেলেন। তা আমি খুব স্তম্ভিত হয়ে গেলাম যে একজন মুখ্যমন্ত্রী সরাসরি এরকম মিথ্যে কথা বললেন। তা তারপরেই দেখলাম যে না, আমাদের কোনো বক্তব্য শুনলেন না, এবং বাম আমলে যাদেরকে বিভিন্ন রেড এরিয়ায়, রেড লাইট এরিয়ায় অল্প বয়সী মেয়েদের বিক্রি করে দেওয়া হতো, সেই রকম মেয়েদের পুলিশ উদ্ধার করে আনলে তাদেরকে ওই লালবাজারের মধ্যে একটা ক্যান্টিন করে দেওয়া হয়েছিল। সেই ক্যান্টিনে দুটো কারণে করা হয়েছিল, একটা হচ্ছে তারা সমাজের মূল স্রোতে ফিরতে পারবে, তার জন্য তো কিছু আয় দরকার। এখন লালবাজারের মধ্যে পুলিশ কর্মীদের মধ্যে তারা সুরক্ষিত থাকবেন, এবং ওই ক্যান্টিন চালিয়ে তাদের একটা আয় হবে, সম্মানজনক আয়। কিন্তু এসে দেখলাম ওটাকে তুলে দেওয়া হলো, যুক্তি দেওয়া হলো যে এরা এত পুরুষ কর্মীদের মধ্যে এরা নিরাপদ নয়। অদ্ভুত ব্যাপার, মহিলাদের এবং পুরুষদের এইভাবে অপমানিত করে এটা আমরা ভাবতে পারিনি, এবং উনি করলেন। তখন আমরা একদম বুঝে গেলাম যে এই মমতা ব্যানার্জি কিন্তু একদম মানে নিচের তলার যে মানুষ তাদেরকে মানুষ মনে করেন না, এবং তাদের পুরো কাজ চলে গেল, তারা অসহায় অবস্থায় চোখের জল ফেলতে ফেলতে চলে গেলেন। আমাদের এটা কিন্তু খুব মনে লেগেছিল। 1 নম্বর মহাকরণে যারা ওই যে মহিলারা এইসব ওই কেক বিস্কুট ইত্যাদি ইত্যাদি বিক্রি করতেন,
তাদের সঙ্গে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল, যে রোজই চা দিত, দুবেলা 3 বেলা 4 বেলা চা দিত, আসতো, চা খেতাম স্বাভাবিকভাবে, দৈনন্দিন দেখা। তা আমাদের মনে সেটা কিন্তু খুব কষ্ট হয়েছিল। তা তারপরেই দেখলাম যে 2012 সালের 28শে ফেব্রুয়ারি কোঅর্ডিনেশন কমিটি একটা ধর্মঘট ডাকলো। তা আমরা ধর্মঘটের আহ্বায়ক ছিলাম না, তা আমরা ধর্মঘটটা সমর্থন করেছিলাম। 24শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিং ডাকলেন, সেখানে আইএনটিসির পক্ষ থেকে আমি গেলাম, এবং আমরা কে যাব, সংগঠন তো ঠিক করবে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে কে যাবে। তো পুলিশ আমাকে কার্যত তুলে নিয়ে চলে এলো, এনে মুখ্যমন্ত্রী ঘরে ঢুকিয়ে দিল। এবং মুখ্যমন্ত্রী বললেন, আমি এর আগে জ্যোতি বসুর সঙ্গে একবার দেখা করার সুযোগ পেয়েছি, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে অনেকবার দেখা করেছি, তারা কিন্তু আমরা গেলে বয়সে যতই ছোট হোক যাই হোক তারা আপনি বলতেন, এবং মানে একটা কর্মচারীদের যেটা সম্মান আছে এটা কিন্তু বলতেন। অসীম দাশগুপ্ত মাননীয় শিক্ষক মশাই বলতেন। তা আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তুই তোকারি করছেন, আমার খুব গায়ে লেগেছিল। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, অতীত পরিচয় ছিল রাজনীতির সূত্রে, কিন্তু প্রকাশ্যে অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের সামনে তুই তোকারি, এটা আমার ঠিক হজম হয়নি। তো উনি বললেন যে আমি চাই আইএনটিইউসি এই ধর্মঘটটার বিরোধিতা করছে, তা তোরা এরকম রাইটার্সের গেটগুলোতে একটা বিক্ষোভ করে দে আজকে, আর আমি প্রেসের লোকেদের বলে দিয়েছি একটা প্রেস কনফারেন্স করে দে ধর্মঘটটার বিরোধিতা করে। তা আমি খুব স্তম্ভিত হয়ে গেছিলাম, 2-3 মিনিট আমি কোনো কথা বলতে পারিনি, যে একজন মুখ্যমন্ত্রী একজন ট্রেড ইউনিয়নকে, একটা কর্মচারী সংগঠনকে নির্দেশ দিচ্ছেন যে তারা কি করবে কি করবে না, তাদেরকে সরকারকে সমর্থন করতে হবে, ধর্মঘটের বিরোধিতা করতে হবে। তা আমি বলেছিলাম, না ম্যাডাম, আইএনটিইউসি কখনো স্ট্রাইক ব্রেকার হয় না, এবং এই ধর্মঘটের আমরা আহ্বায়ক নই, কিন্তু ধর্মঘটটাকে আমরা সমর্থন করছি, এবং ধর্মঘটটা ভাঙতে আপনার সরকার যে ব্যবস্থা নিয়েছে ব্রেক অফ সার্ভিস সহ, তার আমরা তীব্র নিন্দা করছি, এবং আপনাকে আমরা সেগুলো প্রত্যাহার করার দাবি করছি। উনি দৃশ্যতই যে ভাষায় তার অসন্তোষ প্রকাশ করলেন, আমার সেটা খুব খারাপ লেগেছিল, এবং মনে হয়েছিল যে এটা মুখ্যমন্ত্রী পদের উপযুক্ত নয়। এবং তারপর থেকে দেখলাম 2012 সালের 13ই এপ্রিল আমার এবং মলয়ের বিরুদ্ধে একটা সিএমও একটা এফআইআর করলো 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ আরও বিভিন্ন কুৎসিত অভিযোগে, সবগুলোই অসত্য অভিযোগ, একটা মামলা করলো। আমরা স্তম্ভিত হয়ে গেলাম যে কর্মচারী নেতৃত্ব যদি মুখ্যমন্ত্রীর নির্দেশ না মানেন, সরকারকে সমর্থন করতে রাজি না হন, তা শ্রমিক কর্মচারীদের পাশে থাকতে চান, তাহলে তাদের বিরুদ্ধে খোদ সিএমও, চিফ মিনিস্টার্স অফিস এই রকম মিথ্যে মামলা আনবে। এই কোন ভয়ঙ্কর সরকার! এবং তখন থেকেই কিন্তু আমরা বুঝে গেলাম যে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার, এরা কিন্তু আগের সরকারের থেকে অনেক বেশি কর্মচারী বিরোধী। এবং আমরা তখন থেকে ধারাবাহিকভাবে লড়াই শুরু করলাম, বলতে কোনো দ্বিধা নেই। সেই সময় অন্য সংগঠন, বিশেষত যারা সবথেকে বড় সংগঠন হিসেবে পরিচিত ছিল, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রচুর জনপ্রিয়তা, তারা অপেক্ষা করার নীতি নিয়েছিলেন। কিন্তু আমার বাবা বলতেন, ট্রেড ইউনিয়ন করতেন, যে বেড়াল মারলে বাবা প্রথম রাতেই মারতে হবে। তা আমরা সেই প্রথম রাতে বেড়াল মারার কাজটা আমরা শুরু করেছিলাম, এবং তখন থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, এবং তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে। এই মামলা করার জন্য অনেক মূল্য আমাদের দিতে হয়েছে, রাজরোষের শিকার হতে হয়েছে, কিন্তু আমরা কর্মচারীদের সাথে মানুষ হিসেবে এসেছি। এবার অসংখ্য কর্মচারী কাজে আসেন, কাজ করেন, চলে যান, বা তা কে তাদের মনে রাখে? তা আমরা কিন্তু শ্রমিক কর্মচারীদের স্বার্থে একটা কাজ করে যেতে চাই, যে অন্তত আগামী প্রজন্ম তারা দেখে শিখবে যে না, একটা সরকার যতই ফ্যাসিস্ট হোক, একটা সরকার যতই শ্রমিক কর্মচারী বিরোধী হোক, যতটাই প্রতিহিংসা পরায়ণ হোক, যে সদিচ্ছা যদি আমার থাকে, এবং আমি যদি দুর্নীতির সঙ্গে কোনো রকমভাবে আপোষ না করি, এবং আমার যদি কোনো লোভ না থাকে যে রিএমপ্লয়মেন্ট নেবো। আমাকে 5 বছর রিএমপ্লয়মেন্টে জয়েন্ট সেক্রেটারি হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল, মলয়কেও রিএমপ্লয়মেন্টের সুযোগ দেওয়া হয়েছিল, আমরা নিইনি। আমরা বলেছি না, আমরা নীতিগতভাবে বিরোধী। তো এই লোভটা যদি না থাকে, তাহলে কিন্তু সরকার যতই খারাপ হোক, তার বিরুদ্ধে কিন্তু সিনা টান টান করে, মেরুদণ্ড সোজা করে লড়াইটা দেয়া যায়। এইটা এস্টাবলিশ করা, তরুণ প্রজন্মের কাছে এইটা প্রতিষ্ঠা দেওয়াটাই আমাদের হচ্ছে সবথেকে বড় কাজ, এবং এটাই আমরা করে যাচ্ছি। এই যে সারাদিন এসব করেন, বাড়িতে কেউ কিছু বলে না? আপনার স্ত্রী, মেয়ে, কন্যা, তারা কীভাবে রিয়াক্ট করেন? সহধর্মীরা যদি সহযোগিতা না করতো না, তাহলে আমরা এত বড় লড়াই আন্দোলনে সফলতা পেতাম না। অসাধারণ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে,
কারণ আমরা যেভাবে লড়াই আন্দোলন করেছি সেটা তো তারা স্বচক্ষে দেখেছে। তাই আমরা তাদের সঙ্গে মারাত্মকভাবে, আমার মিসেস তো মারাত্মকই, তাছাড়া কন্যারাও তাই। এবার একটু বলি যে এই ডিএ মামলাটা আমাদের সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই। আপনারা জানেন যে রোপা, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স, সেখানে যা যা আমাদের পাওনাগণটা লিপিবদ্ধ থাকে সেটা সরকার দিতে বাধ্য। যেগুলো থাকে না সেগুলো যতই লড়াই আন্দোলন করি না কেন সেখান থেকে সেই আন্দোলন ছিনিয়ে আনা খুব মুশকিল। সেটা আদালতে গেলেও সফলতা পাওয়া যাবে না। আমরা লক্ষ্য করলাম যে এই যে ডিএর ব্যাপারটা বলা ছিল নির্দিষ্ট নিয়ম মতো, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়া হবে, কিন্তু দেয়নি। ওই জায়গাটা থেকে আমরা হিট করলাম এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের সত্যি কথা বলতে কি মাননীয় আমজাদ আলী মহাশয় যেভাবে ওই যে আপনার পিটিশনটা লিখেছে এবং তিনি তার যে মানে সওয়াল জবাব আমাদের মামলাটাকে বহু অংশে এগিয়ে দিয়ে গেছে। এবং কর্মচারী সমাজ প্রথম দিকে ভেবেছিল যে বোধহয় কিছু হবে না, যার জন্য আমাদের সংগঠন বলুন, আমাদের পরিচিতি বলুন, সেই সময় অতটা কিন্তু প্রচার পায়নি। কিন্তু এই যে মাননীয় হরিশ ট্যান্ডনের যে বেঞ্চ, মানে উচ্চ আদালত পরবর্তী সুপ্রিম কোর্ট, যখন আমরা এই লড়াইকে নিয়ে গেছি এবং কর্মচারী সমাজ দেখছে যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, যেদিন আগের দিন যাচ্ছি সেই দিনই পরের দিনই ফিরে আসছি, বারংবার যাওয়া, কিন্তু মামলার কোনো অগ্রগতি নেই। দুটো বেঞ্চ বিন্দুমাত্র শোনেনি সর্বোচ্চ আদালত, আমাদের ক্ষোভ আছে। কিন্তু তৃতীয় বেঞ্চ মাননীয় যে সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ যেভাবে আমাদের এই ডিএ মামলাটাকে ম্যারাথন, এটা ভাবতে পারি না, মানে ইতিহাসে নেই, পশ্চিমবঙ্গের কোনো মামলা নেই, মানে পর 4 দিন ফুল বেঞ্চে শুনানি হয়েছে। এবং সত্যি কথা 25/3/2025 থেকে 8ই সেপ্টেম্বর 2025 এই ডিউরেশনে তারা মামলাটা শেষ করে দিয়েছে। তাই আমরা এখন মনে করছি কর্মচারী সমাজ আমাদের উপর মারাত্মক ভরসা করছে। দেখুন কেন ভরসা করবে না, আমরা 16 সাল থেকে মামলা লড়াই করছি। এরপরে আপনারা জানেন অনেক কটা সংগঠন অ্যাড হয়েছে, তারা স্বাভাবিকভাবে তাদের কর্মচারী সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একটা আন্দোলনে না থাকলে তারা পিছিয়ে পড়তে হয়। তারপরে তারা চেষ্টা করেছে অ্যাডেড হয়েছে দুটো। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা এই যে 16 সাল থেকে গত 8ই সেপ্টেম্বর পর্যন্ত যে লড়াই আন্দোলন দিয়েছি সেটা আমাদের আর বলতে হচ্ছে না। কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, বোর্ড, কর্পোরেশন সবাই বলছে যে আপনারা দেখুন এরপরেও যদি ডিএ যদি না দেয় তবু এই লড়াই আন্দোলন ইতিহাস হয়ে থাকবে। চলো, বাড়ির লোক কিভাবে রিয়াক্ট করে? আপনি সারাদিন আরটিআই করছে, লেখালেখি করছেন। একটা খুব ভালো প্রশ্ন করেছো। এখন যখনই কোনো একটা ইতিহাস তৈরি হয়, ইতিহাস যারা তৈরি করেন তাদের কথাটা লোকে মনে রাখে, কিন্তু এই ইতিহাস তৈরির নেপথ্যে যারা থাকেন, এই ইতিহাস তৈরির পেছনে যাদের অবদান, যারা ইতিহাস তৈরি করছে বলে মনে করা হয় তাদের থেকেও বেশি, তাদের কথাটা কিন্তু অজানাই থেকে যায়। আমাদের স্ত্রীরা, মলয়ের বলুন বা আমার, তারা দীর্ঘদিন ধরে, আমি তো 83 সালে জয়েন করেছি, তার আগে থেকেই ছাত্র পরিষদ করতাম। আমার বিয়ের পর থেকে আমার স্ত্রী কোনো দিন দেখেনি যে আমি বাড়ি ঘর সংসার আছি, বাড়িতে থাকি কতটুকু, তা যার ফলে সে এতে অভ্যস্ত। কিন্তু এই মামলাটা হওয়ার এবং যখন প্রথম মামলাটা আমরা করার সিদ্ধান্ত নিই, তা আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে দেখো এটা কিন্তু সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াই, এবং আমরা সমস্ত কর্মচারী সংগঠনকে বলেছি, কেউ রাজি হচ্ছে না, কারণ ভয় পাচ্ছে যদি সরকারের রোষে পড়ব, তা আমরা মামলাটা করব, তুমি কি বলো? তা আমার স্ত্রী বলেছিলেন হ্যাঁ মামলা করবে না কেন, ট্রেড ইউনিয়ন করবে, কর্মচারীদের জন্য লড়াই করবে, অথচ ভয় পাবে, দুটো একসঙ্গে হবে না, হয় ছেড়ে দাও, আর যদি করতে চাও তাহলে ভয় উপেক্ষা করে লড়াইটা করো। এই যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা, বা আমরা যখন হতাশ হয়ে ফিরতাম, আমি এয়ারপোর্ট থেকে অনেক দিন মলয়ের বাড়িতে এসেছি, তার পরের দিন সকালে গেছি, যখন এয়ারপোর্ট থেকে এসেছি হয়তো আমাদের মুখ দিয়ে অনেক হতাশার কথা বেরিয়ে এসেছে যে আজকেও মামলাটা হলো না। মলয়ের বউ গরম ভাত তৈরি করে বসে আছে, অত রাত্রি 1:30 2টো বেজে গেছে, তখনও কিন্তু মলয়ের মেয়ে, মলয়ের বউ খায়নি, তারা বসে আছে। এবং ভাতটা মানে আপনারা চেঞ্জ করে আসুন, ভাতটা কিন্তু গরম দিতে হবে, তা করছে। আবার যেদিন আমি অনেক দিন সরাসরি বাড়ি চলে গেছি,
বাড়ি যেদিন যেদিন চলে গেছি সেদিন কিন্তু ওই দরজাটা খুলে বউ বা আমার ভাইয়ের প্রথম কথা ছিল, আরে হয়নি তো কী হয়েছে, অত ভাব। আমার ভাই একটু মানে জোরে কথা বলতে অভ্যস্ত, তো বলে হয়নি তো কী আছে, হবে। এই যে মমতার যে গালে যে মানে এতগুলো থাপ্পড় পড়েছে, আর একটা থাপ্পড় পড়বে, অত ভাবনার কী আছে, নে স্নান মান করে নে, খাবি চ। আমার স্ত্রী বলেছে না খাও, এ করবে কেন, এই যে সাহস দেওয়াটা। এবং আমরা সংসারে সেই অর্থে সময় দিতে পারিনি, সংসারটা চালিয়ে নিয়ে যাওয়া। এবং সবথেকে বড় কথা এই যে মনোবল, যখন আমাদের বিরুদ্ধে ওই মামলাটা হলো মহিলাদের শ্লীলতাহানি সহ বিভিন্ন কুৎসিত অভিযোগে, তা আমি আমার স্ত্রীকে কোনো জিনিস লুকোই না। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, দেখো আমার আর মলয়ের বিরুদ্ধে এরকম মামলা কিন্তু হয়েছে, সিএমও করেছে। তা আমার স্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে মহামান্য রাজ্যপালকে একটা চিঠি দিয়েছিল এবং তাতে লিখেছিল, আমি বিশ্বাস করি না যে এরা এই কাজ করতে পারে, কিন্তু উপযুক্ত তদন্ত হোক। যদি তদন্তে দেখা যায় যে এরা ন্যূনতম দায়ী, তাহলে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, আর যদি তা না হয় এদের কলঙ্কমুক্ত করুন। অর্থাৎ আমাদের স্ত্রীরা কিন্তু এটা বিশ্বাস করেনি যে এই রকম কোনো ঘটনা আমরা ঘটাতে পারি। এই যে একটা বিশ্বাস করা এবং ত্যাগ স্বীকার করা এবং সংসারটা চালিয়ে নিয়ে যাওয়া, এটা তো আমাদের এই লড়াইয়ের পথে অবশ্যই পাথেও। আর সবথেকে বড় কথা, যখন খুব হতাশ হয়েছে, আমি দুটো ঘটনা বলবো। কলকাতা হাইকোর্টে যেদিন 20শে মে 2022 রায়টা হলো, সাংবাদিকরা ঘিরে ধরে আছে, আমি মলয় আছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। তা আমার চোখ গেল একটু দূরের দিকে, ওই ভিড়ের পাশে এক ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে আছেন, হাঁটুর উপরে ধুতি, সেরকম খুব ইমপ্রেসিভ চেহারা নয়, ধুতি পাঞ্জাবিটাও ময়লা। তা উনি ওই ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু বাকিরা ঢুকতে দিচ্ছে না। তা আমি ওই সাংবাদিক সম্মেলন করতে করতেই হাত দেখিয়ে বললাম, আপনি দাঁড়ান। তো এবার সাংবাদিক সম্মেলন হয়ে যাওয়ার পরে মলয় বেরিয়ে যাচ্ছে, না চল ওই ভদ্রলোকের কিছু বলার আছে মনে হয়। তা আমরা গেছি, গিয়ে বললাম, কী ব্যাপার, আপনি কি আমাদের কিছু বলবেন? না, আমি এর আগে 3 দিন এসেছিলাম বাবা হাইকোর্টে, আমার বাড়ি বর্ধমানের এই গ্রামে। তা আমি দুটো আমার উদ্দেশ্য, একটা হচ্ছে আপনাদের সঙ্গে আমি একবার মুখোমুখি চাক্ষুষ দেখব যে আমরা টাকা পেলাম কি পেলাম না, ও নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের এই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য যে আপনারা এই লড়াইটা দিচ্ছেন, আপনাদের একবার মুখোমুখি দেখব। আর আমি কিছু টাকা নিয়ে এসেছি, আপনাদের দেব, লড়াইয়ে তো আপনাদের টাকা আছে। তো উনি পাঞ্জাবির পকেট থেকে একটা নোট বার করলেন, আমি মলয়কে বললাম, মলয় টাকাটা দেখতো। তো মলয় গুনে বলল, 10,000 টাকা, আপনি এত টাকা দিয়ে আপনি কী করেন? না, আমি একটা প্রাইমারি স্কুলের টিচার ছিলাম, আমি 15 বছর আগে রিটায়ার করেছি। তা আমি বললাম, আপনি 15 বছর আগে রিটায়ার করেছেন, সামান্য পেনশন পান, তা আপনি এত টাকা কেন দেবেন? আপনি ঠিক আছে এসেছেন, আপনি সামান্য কিছু টাকা দিন, 500 টাকা দিন, বাকিটা আপনি নিয়ে যান। আর আপনি খেয়েছেন? না, আমি খাইনি। না চলুন আমরা একসঙ্গে খাবো। তা উনি কিন্তু কিছুতে ছাড়বেন না, না আমি অনেক কষ্টেই টাকাটা জমিয়েছি, এটা আপনাদের নিতেই হবে। এমন পিড়াপিড়ি করতে লাগলেন যে আমরা নিতে বাধ্য হলাম। আর একদিন যেদিন সর্বশেষ মামলাটা শুনলেন না সুপ্রিম কোর্ট, তো আমরা এয়ারপোর্টে বসে আছি, সেদিন আমরা সত্যি মানে ভয়ঙ্কর রকমের হতাশ। মানে আমরা ভাবছি, আমরা আলোচনা করছি যে মামলাটা বোধহয় আর চালানো যাবে না, কোথায় টাকার সঙ্গতি করব। তো তখন এক ভদ্রলোক ফোন করেছেন, তো ফোন করে বলছেন, তার কথা অস্পষ্ট, ফোন করে বলছেন, আমার বয়স প্রচুর বাবা, 84 সালে মার খেয়েছিলে তো? আমি বললাম, হ্যাঁ 84 সালে একটা মহাকরণে একটা গণ্ডগোল হয়েছিল, তখন আমরা বেধড়ক মার খেয়েছিলাম, 16 দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। তো ওই যারা মেরেছিল ওদের দলে কিন্তু আমি ছিলাম, ওদের দলে আমি নেতাগিরি করতাম। তা আজকে আমার বলতে দ্বিধা নেই, তোমরা আমাদের সম্মানের জন্য, আমাদের অধিকারের জন্য আজকে যে জায়গায় পৌঁছে দিয়েছো লড়াইটাকে, তাতে মামলা পিছিয়ে গেল, মামলা তোমরা হেরে যাও সুপ্রিম কোর্টে, তোমরা নয় মামলা হেরে গেলে, তাতে কী এলো গেল? এই লড়াইটাকে তো তোমরা সারা ভারতবর্ষে পৌঁছে দিয়েছো, এতেই আমরা খুশি, মন খারাপ করো না। এই ধরনের যখন আমরা ফোন পাই বা ঠিক সময়ে যখন আমরা প্রচণ্ড হতাশ, তখন এই ফোনগুলো, এই ধরনের এগুলো আমাদের মনটাকে খুব তৃপ্ত করে, আমাদের খুব মানে করে যে না আবার আমরা লড়াইটা করব। আরেকটা কথা অবশ্যই বলবো, বাম সরকারের আমলে আমরা তীব্র লড়াই করেছি এবং তখনকার সময়ে 3 দশক ধরে 22টা কর্মচারী সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ, তারা দীর্ঘ লড়াই করেছে।
এবং 6 মাসের মধ্যে বাম সরকার বার করেছে, পে কমিশন বার করেছে, রিপোর্ট বার করেছে, তার অনুসারে রূপা 2009 করেছে। বাম আমলেও বঞ্চনা ছিল, কিন্তু কখনো সরকার এইভাবে কর্মচারীর নেতৃত্বকে অসম্মান অপমান করেননি। আমরা অনেকবার ট্রান্সফার হয়েছি, ট্রান্সফার হতে আপত্তি নেই, আমরা সরকারি চাকরি করি, ট্রান্সফারেবল জব নিশ্চয়ই ট্রান্সফার হবে, কিন্তু যে পদ্ধতিতে ট্রান্সফার হয়েছে এটার কিন্তু আমাদের তীব্র আপত্তি আছে। আমাকে হঠাৎ ট্রান্সফার করে দেওয়া হলো, কী যুক্তি? এবং নোটে লেখা হচ্ছে যে সেক্রেটারিয়েটে ভেস্টেড ইন্টারেস্ট হয়ে গেছে, ভেস্টেড ইন্টারেস্ট থেকে সেক্রেটারিয়েটকে মুক্ত করার জন্য এই ট্রান্সফার পলিসি নেওয়া হয়েছে। অর্থাৎ দেগে দেওয়া হলো যে আমরা ভেস্টেড ইন্টারেস্ট বা কায়েমি স্বার্থ তৈরি করেছি। এইটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এবং আমাদের একটা রিলিজ অর্ডারের জন্য সময় দেয়নি, রিলিজ করে দিয়েছে, স্ট্যান্ড রিলিজ। এই যে অপমান, প্রতি পদে অপমান। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে আপনারা দেখেছেন সে কি প্রশাসনিক বৈঠক, কি রাস্তাঘাটে পুলিশ কর্মচারী বা এদের কাউকে থাবড়ে গাল লাল করে দিচ্ছেন, কাউকে চাপকে পিঠের চামড়া সোজা করে দিচ্ছেন। এই যে সামাজিকভাবে আমাদের একদম শেষ করে দেওয়ার চেষ্টা, এইটা কিন্তু বাম আমলে ছিল না। বাম আমলে বঞ্চনা ছিল। কিন্তু আমরা যখন অর্থমন্ত্রীর কাছে যেতাম, ডক্টর দাশগুপ্ত আমাদের কথা শুনতেন, শুনে বলতেন, হ্যাঁ এটা আপনাদের অধিকার, এটা আপনাদের প্রাপ্য, কিন্তু আমাদের একটু আর্থিক সমস্যা চলছে, আমরা নিশ্চয়ই ওই রেটেই আমরা দেব, একটু দেরিতে দেব। তাতে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু সম্মানটার জায়গায় কোনো রকম হয়নি। তখন আমাদের যা লড়াই হয়েছে কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে হয়েছে, তারা আমাদের বিরুদ্ধে এফআইআর করেছে, মামলা হয়েছে, আমরা আবার তাদের বিরুদ্ধে কাউন্টার ফাইল করেছি, কিন্তু সরকার আমাদের বিরুদ্ধে মামলা করছে, এই ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ লড়াই হয়েছে, প্রশাসনের মতো কাজ করেছে, আমরা কোঅর্ডিনেশন কমিটি বা আমরা পরস্পর বিবাদ বিরোধী সংগঠন হিসেবে নিজেদের মধ্যে অনেক সময় লড়াই ঝগড়ায় জড়িয়ে পড়েছি, কিন্তু কখনো এই রকমভাবে সমস্ত কর্মচারী সমাজকে সামাজিকভাবে হেয় করার প্রক্রিয়াটা কিন্তু বাম সরকার চালাননি, যেটা মমতা ব্যানার্জির সরকার চালিয়েছে। আজকে আপনি ধরুন যে বিভিন্ন জায়গায় এই যে পুরসভা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা দীর্ঘ 6 মাস 8 মাস 1 বছর বেতন পাচ্ছেন না, এবং আগেকার কৃতদাস মালিকরা যেরকম নামমাত্র মজুরি দিয়ে তাদের কাজ করিয়ে নিত, সেই কৃতদাস মালিকের ঢঙে স্থায়ী পদে কোনো নিয়োগ নেই, স্থায়ী পদে নিয়োগ করছেন না, বিনিময়ে কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা, কাউকে 2000, কাউকে 4000 টাকা, মানে আমার ইচ্ছে, আমার জমিদারিতে আমি কৃতদাস নিয়োগ করছি। এবং কোন জায়গায় নিয়োগ করছেন যেটা চূড়ান্ত নিন্দনীয়। আমি জানি না বাংলায় কোনো বুদ্ধিজীবী সমাজ বলে কিছু আছে কি না, তা যদি থাকতো তাহলে তারা নিশ্চয়ই এর প্রতিবাদ করত। একদিকে দেখুন কর্মসংস্থানের কোনো উদ্যোগ মাননীয় নিচ্ছেন না, তিনি কিন্তু স্থায়ী পদে 7 লক্ষের বেশি শূন্য পদ রয়েছে, কোনো নিয়োগ করছেন না। আবার অন্যদিকে সিঙ্গুরের পরে, সিঙ্গুরে একটা মানে উৎপাদন শুরুর মুখে টাটাদের মতো একটা কারখানা যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করলেন তিনি, তার ফলে বিনিয়োগকারীদের মধ্যে এমন একটা আতঙ্ক তৈরি হয়েছে, তারা পশ্চিমবাংলায় কোনো বিনিয়োগ করছেন না। তা স্বাভাবিকভাবে বিনিয়োগ না হলে শিল্প হবে কি করে, আর শিল্প না হলে সেখানে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান হবে কি করে। আবার পশ্চিমবাংলার বাইরে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষায় কথা বলার অপরাধে কাউকে পুলিশ অ্যারেস্ট করছে, মেরে তাড়িয়ে দিচ্ছে, আবার বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছে বাংলাদেশি বলে। তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থায়, অর্থাৎ কর্মসংস্থানহীনতার বিষয়টা মমতা ব্যানার্জি নিজে পরিকল্পিতভাবে তৈরি করেছেন, এবং সেই কর্মসংস্থানহীনতার আবহে শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা যাবেন কোথায়, তাদের আর কোনো উপায় নেই। তখন তাদেরকে দিয়ে বাধ্য করছেন ওই নামমাত্র মজুরিতে, কোনো সামাজিক সুরক্ষা ছাড়া তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। এই যে চরম একটা শোষণ, বঞ্চনা একটা ফ্যাসিস্ট শাসক করে তুলছে, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা কিন্তু সর্বাত্মক। আমরা যতদিন না আমরা মারা যাচ্ছি বা আমাদের মৃত্যু হচ্ছে, এই লড়াইটা কিন্তু আমরা চালিয়ে যাব। কারণ শিক্ষিত ছেলেমেয়েরা, আমার আপনার ঘরের তো ছেলেমেয়ে, এই যে ধরুন 25,753 জন যাদের চাকরি চলে গেল, সুপ্রিম কোর্ট তাদের চাকরি এক কলমের খোঁচায় নাকচ করে দিলেন। তাদের মধ্যে যারা ঘুষ না দিয়ে মেধা যোগ্যতায় যারা চাকরি পেয়েছিলেন, তাদের 7 বছর 8 বছর চলে যাওয়ার পর তাদের চাকরিটা চলে গেল, কি ছেলে খেলা হচ্ছে। এবং আপনি দেখবেন ধর্মতলায় যে বিভিন্ন মঞ্চ করে তারা দীর্ঘদিন ধরে তাদের টেট পরীক্ষা হয়ে গেছে 2017, 2022, 2023, তাদের নিয়োগ দিচ্ছেন না সরকার। বিভিন্ন ক্ষেত্রে পিএসসি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন, কি বহু আন্দোলন দেখেছি,
এই রকম আন্দোলন কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি, যে আমাদের নিয়োগ পরীক্ষা হয়ে গেছে বহু বছর, আমাদের নিয়োগ দিন, নিয়োগ দিচ্ছেন না। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে শারদীয়ার ষষ্ঠী। সত্যি কথা বলতে কি সেইভাবে যে দুর্গাপুজোটাকে উপভোগ করব বা এনজয় করব সেরকম মানসিকতাটা নেই আমাদের। এই যে ধরুন 12 জন সহনাগরিক মারা গেল, এখন মানুষের যে কোনো মানুষের মৃত্যু দুর্ঘটনার, কিন্তু আপনি দেখুন এটাই রাজ্য সরকার, কলকাতা কর্পোরেশন, সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের এলাকায় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসি, তাদের কলকাতা কর্পোরেশন, তাদের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতায় তারা খোলা তার চারিদিকে ফেলে রেখে দিয়েছেন, কর্পোরেশনের কোনো নজরদারি নেই। তো এতগুলো প্রাণ চলে গেল, আর তারপর মুখ্যমন্ত্রী নেচে কুঁদে বেড়াচ্ছেন, তিনি পুজোর উদ্বোধন করছেন, তিনি সেখানে গিয়ে কি ডান্ডিয়া নাচ নাচছেন। এটা একটা মুখ্যমন্ত্রী পদের উপযুক্ত একজন মানুষ হিসেবে তিনি একটা কোন দৃষ্টান্ত স্থাপন করছেন, তা খুব খারাপ লাগছে। এবং আমার আরও খারাপ লাগছে, পশ্চিমবাংলায় একটা আমরা গর্ব করতাম যে এখানে বুদ্ধিজীবী বলে একটা শ্রেণী আছে, আজকে সব তৃণভোজী হয়ে গেছে। দু একটা ব্যতিক্রম নিশ্চয়ই আছে, তারা কোথায়? তারা কোনো প্রতিবাদ করবে না। শারদীয়ার এতে মা দুর্গার কাছে আমাদের একটাই প্রার্থনা থাকবে, যৌথ প্রার্থনা, যে মা অসুর নিধন করো। এই যে অসুর এই যে অপশক্তি, যে পশ্চিম বাংলার যে মনন, পশ্চিম বাংলার সংস্কৃতি, পশ্চিম বাংলার কৃষ্টি, পশ্চিম বাংলার যে একটা ঐতিহ্য সব ধ্বংস করে দিচ্ছে। মাননীয় নাকি ভাষা আন্দোলন করবেন, আরে নিজে আগে ভালোভাবে কথা বলতে শিখুন। তো যার ফলে খুব খারাপ লাগে যে পশ্চিমবাংলার ভবিষ্যৎটা কী। এবং সবথেকে যেটা বেদনার, যারা জনমত তৈরি করেন, আমরা সাধারণ মানুষ, আমাদের কথাতে কিন্তু জনগণ সেভাবে প্রভাবিত হন না। আমি হাজার চেঁচাই, জনগণ কিন্তু সেভাবে প্রভাবিত হবেন না। কিন্তু একজন শিল্পী, সাহিত্যিক, একজন বিদ্বান, একজন বিজ্ঞ মানুষ, একজন বিজ্ঞানী, তারা যদি, একজন প্রখ্যাত খেলোয়াড়, তারা যদি জনগণের উদ্দেশ্যে একটা বার্তা দেন, তখন কিন্তু জনগণ অনেক বেশি প্রভাবিত হন। কিন্তু তারা নিশ্চুপ বসে আছেন, কি ওই মাননীয়ার চটি চেটে কিছু খুদগুঁড়ো খাবেন। এই লজ্জাটা সব থেকে বেশি কুরে কুরে খাচ্ছে। এই লজ্জা তো আমাদের সমাজের, সময়ের, ইতিহাসেরও। আজকে ইন্টারভিউ থেকে আমার দুটো ব্যক্তিগত উপলব্ধি, হয়তো পুরনো কথা নতুনভাবে আত্ম উপলব্ধি বলতে পারেন, যে বৃহত্তর স্বার্থে অনেক ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হয়। যেরকম আমার পাশে বসা দুজন মানুষ তাদের ব্যক্তিগত জীবন, চাওয়া পাওয়া, লোভ, লালসা, অহংকার সমস্ত কিছু ত্যাগ করেছেন। এবং দ্বিতীয়ত, আদর্শ এবং নীতির উপর দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করলে বহু লড়াই হয়তো দিনের শেষে হেরে গিয়েও যেতে যাওয়া যায়। ডিএ মামলায় জিতবেন কি হারবেন অনেক বড় প্রশ্ন, কিন্তু শেষ 10 বছর রাজ্য রাজনীতিতে যে লড়াইয়ের দৃষ্টান্ত এনারা স্থাপন করলেন, সেই লড়াই হয়তো ইতিহাস হয়ে থেকে থাকবে। অন্তত বাংলার এই অন্ধকার সময় পেরিয়ে যখন আলোর উৎসরণ ঘটবে, ইতিহাসে কিন্তু সেই আলোর ছটাও জলজল করে দুটো নাম দেখা দেবে। দুটো নামের নাম মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল কুমার মিত্র। যাই হোক, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং শিবম দাসের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।